শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে, হ্যাঁ কেউ যেন না বলে। কত এই সম্রাট আকবরের ছেলে সে। আজকে দেখলাম যার উপরে সমস্ত দায়িত্ব 26 বছরের এই ছেলেটি, তার নাম নাহিদ ইসলাম। আপনারা আমাদের সাথে একমত হন, আমরাই ইলেকশন দিয়ে দিব। আপনি দেখেন কুলিয়া এগুলা চোখের পানি আসে, এরকম অসহায় হয়ে গেলাম। আরে আইয়ুব খানকে 2 পয়সার ট্যাক্স দেনি আমি, ফজলুর রহমান এহিয়া খানকে ট্যাক্স দেনি, তার বিরুদ্ধে যুদ্ধ করছি আমি। এই ছেলে বসে আপনারা আমাদের সাথে একমত হন, বিভিন্ন ব্যাপারে আমরা ইলেকশন দিয়ে দিব। তাহলে তোরা ইলেকশন আটকায় রাখছস। এই দেশটা কত ছোট হয়ে গেছে। একটা 26 বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব, আপনারা আমাদের সাথে একমত। এত বেয়াদবি কথা ছেলেরা বলে কেন? আমি কালকেও বলছি, আমার ছেলে, আমি তার সমস্ত সম্পত্তি আমি লিখে দিয়ে দিব, কিন্তু তার বেয়াদবি সহ্য করব না। মুক্তিযুদ্ধ 6 মাস মৃত ছিল, আইসিইউতে ছিল এই ছেলেদের হাতে। এই দেশে জীবিত ছিল 47 আর 24। এত মুক্তিযুদ্ধকে আইসিইউতে পাঠাই দিয়েছিল। আমাদের মতো কিছু কিছু ফজলুর রহমানদের মতো ওই যে কি ডাক্তার কয়, কুয়াক ডাক্তার। মুক্তিযুদ্ধ বলছি না, এখনো জীবিত আছি রে, এখনো কিন্তু জীবিত আছি। গুলি করে মেরে ফেলতে পারো, কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়বো না। যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করতেছি, পাশের থেকে 7টা লাফ মেরে 5 ফিট উপরে উঠে গেছে গুলি খায়া, আর শুধু বলছে মামা মারে একটু দেখো। মরে গেছে, কবর দিয়েছি বর্ডারে। মা পাগল হয়ে মরছে একমাত্র ছেলের মৃত্যুতে। সেই মুক্তিযুদ্ধ ভুলে যেতে হবে আমার। সেই যে স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ যদি জানতাম যে 54 বছর পরে বাংলাদেশের এই রূপ হবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশের, আমি আল্লাহর কসম খায়ে বলছি, আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে বা যুদ্ধ করার আগে 1000 বার চিন্তা করতাম। এইটা কোনো দেশ না, এটা পূর্ব পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থানে আছে এখন। চেতনার দিক থেকে তো এটা পাকিস্তানের চেয়েও খারাপ আছে এখন বাংলাদেশ। কেন এমন মনে করছেন? শেখ হাসিনার সময় 15 বছর ছিল ফ্যাসিজম, স্বৈরতন্ত্র, ইলেকশন ছিল না, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। কথা বললেই ধরে নিয়ে যেত, গুম করে ফেলে জেলখানায় দিত, মিছিল করতে দিত না, বা আমাকে বাড়িতে যাইতে দিত না। কিন্তু আমি বুঝতাম শেখ হাসিনা এবং তার একটা সরকার আছে, তার একটা অস্তিত্ব আছে, তার একটা ইনফ্লুয়েন্স আছে ওভার দ্য সোসাইটি। আমি যেখানে যে অবস্থানে থাকি, সেইখানে আমি যদি কোনো বিপদে পড়ি, বিরোধী দলের লোক হইলো, আমি কি কোথাও শেল্টার নিতে পারবো? সেই শেল্টার নিতে আমার একবারও মনে হবে না যে আমার জীবন সংশয় হইতে পারে। জীবনটা রক্ষা করার মতো অথরিটি ছিল। এখন যে অবস্থাটা চলছে, এটা হলো অন্ধকার না, এটা হলো কুয়াশা। এখন ডাবল লাইট জ্বালায়ও, ডাবল লাইট গাড়িতেও করে আর এই রাস্তাটা আর দেখা যাচ্ছে না। কোথায় যাচ্ছি আমরা? যেহেতু আপনি শেখ হাসিনার প্রসঙ্গে উঠেছেন, এই জায়গাটা একটু আপনার কাছে একটু জানতে চাই। আপনি একসময় ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করেছেন এবং শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখেছেন। তার যে এই যে ফ্যাসিস্ট হয়ে ওঠা, তার মনস্তত্ত্বটা এবং আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। তার মনস্তত্ত্বটা যদি একটু মানুষকে বলতেন। মনস্তত্ত্বটা হলো, আমি যতটুক তাকে জানি, উনি ক্ষমতাটাকে খুব বেশি পছন্দ করেন। আর ক্ষমতার পিছনে যদি রাজনীতি না থাকে, চেতনার স্তরে যদি রাজনীতি না থাকে, শুধু ক্ষমতা ব্যবহার করার প্রশ্ন হয়, এবং সেই ক্ষমতাটা যদি বাধাগ্রস্ত না হয়, অপ্রতিহত ক্ষমতা হয়, আশেপাশে যারা আছে, উপরে গার্জেন থাকুক, ধরেন বাবা আছে, ছেলে দুষ্টামি, বাবা বলতে এই তুমি কি করো। রাজনীতিতে তার কোনো গার্জেন ছিল না, এমনকি তার পাশের সাথীরা যারা ছিল তারা কিন্তু তাকে বিরত করে নাই, বরং এটাকে যারা গাড়িটা দ্রুত চালায় যাতে অ্যাক্সিডেন্ট করে সবকিছু ধ্বংস করে দিতে পারে তার ব্যবস্থা করছেন, এবং সেটাই হয়েছে। ক্ষমতাটাকে উনি সাংঘাতিকভাবে
এটা ওয়াজেদ মিয়ার বই পড়লে আপনাদের ক্ষমতাটাকে উনি ব্যক্তিগত এবং রাজনৈতিক ক্ষমতায় সাংঘাতিকভাবে অপ্রতিহত গতিতে ব্যবহার করতে চাইছে, এবং আস্তে আস্তে ক্ষমতা যখন লাগাম ছাড়া হয়ে যায় এটা প্রয়োগ করতে খুব মজা লাগে যতক্ষণ পর্যন্ত অ্যাক্সিডেন্ট না করে, এবং সেইভাবেই তিনি কিন্তু ফেসিস্ট হয়ে উঠছেন। এক, 2 নম্বর হইল যখন একটা অন্যায় করে ফেলছেন, একটা ইলেকশন না দিয়া মনে করছেন জোর করে আমি ক্ষমতায় থাকবো 2014 সনে, আবার 18 সনে মনে মনে কইছে আচ্ছা একটা ইলেকশন দেই না, আবার অন্যরা গিয়া বুঝাইছে যে না ইলেকশন যে দিবেন আপনি যদি ফেল করেন তাহলে 14 সনের ইলেকশন না দেওয়ার বিচারটা কিন্তু হবে, ওই যে টাকা পয়সা দুর্নীতি এগুলো সব বিচার হবে, কাজে কারো হাতে ক্ষমতা থাকা ছাড়া যাবে না। এই যে মেন্টালিটি যে ক্ষমতা থেকে চলে গেলেই আমাকে বিচার ফেস করতে হবে, আমাকে জেলখানায় যেতে হবে, এই ভীতি বলেন আর মানসিকতা বলেন, সেই মানসিকতাকে জোর করে ক্ষমতা থাকার চেষ্টা করছে, এবং তারই পরিণতি হলো 24 তারিখে 24 সনে 7ই জানুয়ারি আমি এবং দামি পর্যন্ত গিয়া উনি ঠেকছে, এবং যখন আঘাত আসছে তখন সমস্ত ফাউন্ডেশনটা এত বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় উনি আর যুদ্ধটা করতে পারেন নাই। কাজেই ক্ষমতা তাকে যতটুকু আমরা দূরে থেকে দেখছি যতটুকু তাকে শক্তিশালী করছে, আসলে ভিতরে ভিতরে কিন্তু উনি সবকিছু তার ক্ষয়ে গেছিল, যেহেতু পলিটিক্স ছিল না। কারণ পলিটিক্স হইল মূল ব্যাপার। আপনি রাষ্ট্র ক্ষমতা যদি গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে চান, দিস ইজ নট দ্য আর্মস দ্যাট ফাইটস বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস, অ্যান্ড ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, সেই মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করে, যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা এবং তার সাথীদের ছিল না। এই যে আপনি যেটা বললেন শেখ হাসিনা এবং তার সাথী সবাই তো রাজনীতিবিদ, এবং এদের অনেকেই মুক্তিযোদ্ধা, এবং শেখ হাসিনা মানে জাতির যে পিতা তার কন্যা, সেই কন্যার এই জনগণকে বাদ দিয়ে ভারত বলা হয় যে ভারত তোষণ রাজনীতি করেছেন এবং ভারতের উপর নির্ভর করেছে। এই আওয়ামী লীগের এই ভারত তোষণ রাজনীতির কারণটা কি? আমরা তো ভারতীয়, একদম আফগানিস্তান থেকে ধরে আপনার বার্মা পর্যন্ত যে ভূখণ্ড, দক্ষিণ এশিয়া যেটাকে বলা হয়, সার্ক যেটাকে, আমরা তো আসলে ভারতে 10,000 বছর অনেক উত্থান পতন হয়েছে। এটা কইলে অনেক সময় লাগবে, অনেক উত্থান পতন হয়েছে ইতিহাসের। আমি ইতিহাসেরও ছাত্র, আবার পলিটিক্যাল সায়েন্সেরও আমি ছাত্র। অনেক উত্থান পতন হয়েছে। উত্থান পতন হইতে হইতে মহাভারতের সময় আইসা দেখা গেল যে বঙ্গীয় বদ্বীপ নামে একটা অঞ্চলের সৃষ্টি হয়েছে, এখানেও কিছু মানুষের অবস্থান হয়েছে, এবং আলেকজান্ডারের সময় আইসা এখন থেকে প্রায় 3000 বছর আগে আইসা দেখা গেল বাংলা বা বঙ্গ একটা জাতিসত্তা হিসাবে দাঁড়াইছে, এবং আলেকজান্ডার গঙ্গা নদীর পশ্চিম পার পর্যন্ত আসছে, বিহার পর্যন্ত আসছে। আইসা বলছে তার সেনাপতিরে ও পারে যাব না। কেন যাবেন না? বড় দেশ, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। কথাটা যদি রূপ করতে বলা হয়, কিন্তু কথাটার মধ্যে সত্যতা বোঝা যায়, যেহেতু আলেকজান্ডার এখানে আসেননি। যেমন সম্রাট জাহাঙ্গীর আইসাও এইখানে প্রথমে আসছিলেন 22 দিন বজরাবাইয়া। 1612 খ্রিস্টাব্দে ইসলামকা যখন মুসাকাকে পরাজিত করে সোনারগাঁও থেকে রাজধানী যখন ঢাকায় স্থানান্তরিত করে জাহাঙ্গীরনগর নাম দিল, তখন তার সম্রাটটাই বলল, হুজুর আপনি আইসা দেখে যান। আপনি বাহারিস্তানে গায়েবিন একটা বই আছে, মির্জা নাথানের লেখা, এগুলো নিশ্চয়ই আপনারা পড়েন, এর বলে পাইবেন। আপনি আসেন দেখে যান, আপনার নামে একটা সুন্দর রাজধানী করছে। 22 দিন বজরাবাইয়া জাহাঙ্গীর আসলেন। আইসা সকালবেলা গিয়ে নদীর পাড়ে বসলেন। তখন পোস্তা ছিল রাজধানীর, নট পোস্তা গোলা, পোস্তা, লালবাগের পোস্তা। সকালবেলা গিয়ে নদীর পাড়ে বসলেন, বুড়িগঙ্গার পাড়ে। দেখলেন নদীর পানি উত্তর দিকে যায়। বিকালবেলা সন্ধ্যার আগে আবার গিয়ে বসলেন, দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যায়। জাহাঙ্গীর খুব অবাকভাবে জিজ্ঞাসা করলো তার সেনাপতি ইসলামকে, ইয়া কে আয়ে? সকালবেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যাচ্ছে, বিকালবেলা আবার দক্ষিণ দিকে যায়। ইসলামকা বললেন, হুজুর ইসি কা নাম বঙ্গাল মূল্য। তখন জাহাঙ্গীর বলছিল, যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে, এই দেশে বেশি দিন থাকা ঠিক না।
তুমি কালকে বজরা রেডি করো, দিল্লিতে আমার কাজ আছে, চলে যাইতে হবে। আসছিল কিন্তু 1 মাস বেড়ানোর জন্য, বাংলা দেখার জন্য। বড় বিচিত্র। ভারতের কথাটা খুব সাবধানে, সংগোপনে বলবো না, আমি খুব সাবধানে এবং সতর্কতার সাথে বলতে হয়। ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা, মুক্তিযুদ্ধে। যে যত কথাই বলুক, ওই যে আমি আলবদর রাজাকার 2টা কথা বললেই কয় ফজলুর রহমান দুজকে যাইব, মৌলানা সাহেবরা আমার এমন গাছকেও দেখলাম, এমন নাম কইতে পারি, এমন গালাগালি করে। আলবদর রাজাকার ফজলুর রহমান বলার সঙ্গে সঙ্গে এমন একটা আইন করতে হবে যে আইন আলবদর এবং রাজাকার যে বলে তার 2 বছরের সঙ্গে সঙ্গে জেল হবে। এটা কালকে কইছে মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী, এবং নামটা কইছে আমার, ফজলুর রহমানের 2 বছরের জেল হইব আলবদর রাজাকার কইলে। ইন্ডিয়া যে আমাদেরকে এরা কি বললো সেটা বড় কথা না। এই পৃথিবীতে যখন বাঙালির 25শে মার্চ রাত্র 12টার পরে যখন সব কিছু শেষ করে দিচ্ছিল, হাজারে হাজারে পুলিশ মেরে ফেলতেছিল, ইপিআর বাঙালি মেরে ফেলতেছিল, লাখে লাখে মানুষ ঢাকা শহর ছাইরে চলে যেতেছিল, বুড়িগঙ্গার পানি যখন রক্তে লাল হইতেছিল, 2রা এপ্রিল একদিনে 10,000 মানুষ মারা গেছিল শুধু জিঞ্জিরা আর কেরানীগঞ্জে। দেখার যখন পৃথিবীতে কেউ ছিল না, কেউ ছিল না, কারণ আমেরিকা বিরুদ্ধে ছিল, চীন বিরুদ্ধে ছিল, সমস্ত মুসলিম কান্ট্রি বিরুদ্ধে ছিল, বাঙালিদের বিরুদ্ধে, বাঙালিদের যুদ্ধের বিরুদ্ধে ছিল। যখন আল্লাহ ছাড়া কোনো উপায় ছিল না, একটা দেশ আইসা আমাদের পাশে দাঁড়াইলো, এবং একটা দেশের একটা রেডিও সেন্টার, এখন মনে হয় আকাশবাণী কলকাতা, দেব দুলাল বন্দ্যোপাধ্যায় আজকের বিশেষ বিশেষ খবর হলো, এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে মনে হইতো যেন জীবিত হয়েছি। আমি আপনাকে বলি, সেই ভারত 25শে মার্চ রাত বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে চলে গেলেন। আল্লাহ ছাড়া বাঙালির আর কোনো গতি ছিল না, সবকিছু পুরে ছারকার হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। 26শে মার্চ সারা বাঙালি জাতি যে যেখানে আছে, যে যেখানে পারে, কেউ লাঠি নিয়া, কেউ খুন্তি নিয়া, কেউ দুনালা বন্দুক নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করছে। আর নামছে কে? নামছে সেনাবাহিনী প্রথম, এবং সেই সেনাবাহিনী যিনি যুদ্ধের ডিক্লারেশন দিয়েছে তাকে এই গৌরবের অংশ করতেই হবে। তার নাম জিয়াউর রহমান, মেজর জিয়া। আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে বলছে। রেডিও সেন্টারে যারা বসা ছিল, আবুল কাসেম, সন্দীপ সহ যারা বসা ছিল, শফিক সহ, মুস্তারি, শফি, সবাই বলল আপনি এটা কি করলেন, আপনার তো কোনো এন্ডোর্সমেন্ট নাই, আপনি কিভাবে দেশের স্বাধীনতা? তখন উনি বললেন, ইয়েস, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষ জানলো সেনাবাহিনী যুদ্ধে নামছে সব জায়গাতে। শফিউল্লাহ যুদ্ধে নামছে। আমি কিশোরগঞ্জে ছিলাম, শফিউল্লাহ 1 এপ্রিল কিশোরগঞ্জে গেছে, ওই দিকটা ময়মনসিংহ হয়ে গিয়ে আজিমুদ্দিন হাই স্কুলে গিয়ে ক্যাম্প বসাইছে। শফিউল্লাহ মেজর, পরে মেজর জেনারেল শফিউল্লাহ, খালেদ মুশাররফ, সিআর দত্ত, মীর শওকত আলী, এবং পরবর্তী সময়ে কর্নেল তাহের, পরবর্তী সময়ে কাজী নুরুজ্জামান, মেজর মঞ্জুর পাকিস্তান থেকে আইসা, মেজর জলিল পাকিস্তান থেকে আইসা, এইভাবে সেক্টরে সেক্টরে যুদ্ধ শুরু হলো। সাগডুমের পরে নদীটা পার হয়ে বিলোনিয়া আমাকে যেতে হলো বাধ্য হইয়া, এবং আমাকে আশ্রয় দিল। বিলোনিয়া কোথায়? বিলোনিয়া হইল ত্রিপুরায়, ইন্ডিয়ার ত্রিপুরা। এবং সমস্ত মেজরদেরকে, বিলোনিয়া না শুধু, সবাই করিমগঞ্জ আশ্রয় দিল কাকে? সিআর দত্তকে। সেটা নিয়ে কোনো প্রশ্ন সব দিল। আমি যে গেলাম যুদ্ধে, হাজার হাজার লাখ লাখ ছেলে যে যুদ্ধ গেল, প্রথম যে আমরা বর্ডারটা পার হইলে পরেই গিয়া ওই যে ইন্ডিয়ার বুটের ডাল আর গন্ধের ভাত দিয়া যে 1 পেট ভাত খাওয়া 5 দিন পরে, এটা কে খাওয়াইছে আমাদেরকে? আমি জানি তাদের স্বার্থ আছে, এটা মাথায় রেখে আমি কথাটা বলি। ইন্ডিয়া খাওয়াইছে। তারপরে যে আমি যুদ্ধে গেছি, আমি যে 4 সপ্তাহ ট্রেনিং দিছি, ট্রেনিং দেওয়ার পরে যে আমি 7.62 রাইফেলটা নিয়ে যে ভিতরে ঢুকছি, এলএমজিটা নিয়ে ভিতরে ঢুকে, এটা কার ছিল? এটা ইন্ডিয়ার ছিল। 71-এ আমরা যে দেশটা পেলাম, বাড়ি ছিল না, ঘর পেলাম, কিন্তু তারপরে দেশটা গড়ার যে আমরা স্বপ্ন দেখেছিলাম, সেটা আমরা হোঁচট খেয়েছি। 90-এ এসে একবার হোঁচট খেলাম,
আবার সেই যে রাজনৈতিক যাদের কাছে আমরা দেশটা পরিচালনার জন্য দিই, যাদের কাছেই দিয়েছি তারাই তো জনগণের আকাঙ্ক্ষাকে রাখতে পেরেছে বলে মনে হয় আপনার? আমি আপনাকে খুব ক্লিয়ার বলি, প্রথম স্বাধীনতা পায় আমেরিকানরাও কিন্তু 100 বছর হোঁচট খাইছে। অনেকে বলে 300 বছর হোঁচট খাইছে ব্রিটিশরা, তারা কিন্তু এখন একদম পলিশড হয়েছে। আমরা তো মাত্র 54 বছর, আর হোঁচট খাইছি ঠিকই, কিন্তু একদম কিছুই হয় নাই গত 54 বছরে। এটা যারা বলে তারা বোধহয় জিনিসটা ভাইবা দেখে না যে 385 কোটি টাকার বাজেট ছিল 70 সনে। জি, পূর্ব পাকিস্তানের 70 সনে বাজেট ছিল 385 কোটি টাকা। 72 সনে স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন সাহেবের প্রথম বাজেট হলো 750 কোটি টাকা। আর 54 বা 53 বছর পরে হাসিনার শেষ বাজেট ছিল, বা এখনকার শেষ বাজেট হলো 7.5 লক্ষ কোটি টাকা। একদম কিছুই হয় নাই বাংলাদেশ পাইয়া, খালি আমরা ভুল করে সব শেষ করি। নো, বাঙালির ছেলে কিন্তু কোটিপতি ছিল না। আমরা শুনতাম কিশোরগঞ্জের জহুরুল ইসলাম, চট্টগ্রামের একে খান, দুইজনের নাম শুনতাম। এখন তো ওরা গোনার মধ্যেই না, এখন তো হাজারে হাজারে 22,000 বাঙালি আছে, 22 পরিবারের বদলে হাজার হাজার চুরিদারি করতেছে। বাঙালির ছেলের তো ব্যাংক ছিল না, বাঙালির সন্তানের ব্যাংক হয়েছে। বাঙালির ছেলের ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, শেয়ার মার্কেট কিচ্ছু ছিল না, সব কিছু হয়েছে। কিন্তু বাঙালির ছেলে কিন্তু এই যে গন্ডায় গন্ডায় জেনারেল ছিল না। জেনারেল ওয়াকারুজ্জামান কর্নেল হয়ে উসমানীর মতো ব্রিলিয়েন্ট অফিসারকে রিটায়ার করতে হয়েছে। বাঙালির ছেলেরা এখন গন্ডায় গন্ডায় জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল। বাঙালির ছেলেরা সিনিয়র সচিব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, শয়ে হাজারে হাজারে। বাঙালির ছেলেদের মধ্যে এখন ক্রিকেট টিম। ইমরান খানদের যারা বল ঠুকাইতো 71 সনে বল ঠুকাইছে, এখানে খেলা হইতেছিল পাকিস্তান ভার্সেস এটারে কি কয় আরেকটা টিমে খেলা হইতেছিল 1 মার্চ, গন্ডগোল হইল স্টেডিয়ামে। তখন বাঙালি একজন ছেলে চান্স পাইলো, উনি আছেন এখনো, তাদের দিল তুই বলটা টুকাইয়া দিবে আমাদেরকে। পাকিস্তান থাকলে বাঙালির ছেলে বল টুকাইতো ক্রিকেটের। এখন কিন্তু একটা পতাকা নিয়ে গিয়ে দাঁড়ায়, অনেক সময় পাকিস্তানকেও পরাজিত করে ফেলে, ইন্ডিয়াও পরাজিত করে ফেলে। আমার এখন মনে হয় রাষ্ট্র শাসক যদি সেই রকম হইতো, যেটা স্বপ্ন দেখছিলাম আমি ইউনূস সাহেবকে নিয়ে 8ই আগস্ট, আমি ফজলুর রহমান হাততালি এত জোরে দিছি। আপনার স্বপ্ন কি একটু ফিকে হয়ে গেছে এখন? হ্যাঁ। কারণ কি? কারণ হইল আমার মনে হইতেছে রাজনীতিবিদার নোবেল লরিয়েট এক জিনিস না। এনজিও সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, আর রাজনীতিবিদ এক জিনিস না। আমার কাছে মনে হয়েছে ইউনূস সাহেবের কাছ থেকে মানুষ যেটা আশা করছিল, মানুষ খুব হতাশ হয়েছে। এবং এমন জায়গাতে উনি পলিটিক্সটাকে এখন নিয়ে গেছে, এটা খুব ক্ষুদ্র জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে। এখন আমার এখানে আসতেই ইচ্ছা করে না। আপনি যে ডাকছেন আমাকে, আমার আসতেই ইচ্ছা করে না। কেন জানেন? এখানে এই দেশে কোনো পলিটিক্স নাই। নো পলিটিক্স ইন দিস কান্ট্রি। এই দেশে এখন হলো ভাগবাটোয়ারার প্রশ্ন। এই যে ছেলেপেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে, আমরা এই করছি, তারা একটা কিছুই করে নাই, শুধু একটা এটারে কি কয় কিংস পার্টি করছে। কিংস পার্টি করে আমার কাছে মনে হয়েছে আমি তাদেরকে কোনো করতেছি না, দুর্নাম করতেছি না। তাদের মানসিকতাটা, তা তো আমার ছেলে, আমি তো তাকে বকতেই পারি, ধমক দিতেই পারি তাকে আমি। কারণ যে ছেলেটার বয়স 26 বছর, আমার ছেলের ছোট ছেলের বয়সও 26-এর বেশি, আমার বড় ছেলের বয়স 44 বছর। কাজে আমি ছেলেটাকে তো বলতেই পারি, আরে বাবা তোমার মানসিকতা তো বোঝা যায়। 2 দিন হয়েছে না তুমি পার্টি করছো শেরাটনে, তো ইন্টারকন্টিনেন্টে তুমি ইফতার পার্টি দাও কেন? এটা তোমার মানসিকতা, কয় টাকা খরচ করে দিলা, এইটা বড় কথা না। সার্জিৎ যে ছেলেটা, আমি তার বাপের বয়সটা দেখছি, আজকেও দেখছি বাপের বয়সটা আমার চেয়ে 15 বছরের ছোট তার বাপ। ঠিক আছে, কিন্তু আমি তাকে স্নেহ করি। ছেলেটাও আছে, ভালো বক্তৃতা করতে পারে, সে যাই যতটুকুই করে। সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে। হ্যাঁ, কেউ যেন না বলে। কত এই সম্রাট আকবরের ছেলে সে। আজকে দেখলাম যার উপরে সমস্ত দায়িত্ব 26 বছরের এই ছেলেটি, তার নাম নাহিদ ইসলাম। আপনারা আমাদের সাথে একমত হন, আমরাই ইলেকশন দিয়ে দিব।
আপনি দেখেন কুলিয়া, এগুলা চোখের পানি আসে। এরকমও অসহায় হয়ে গেলাম। আরে আইয়ুব খানকে 2 পয়সার ট্যাক্স দেনি আমি, ফজলুর রহমান। এহিয়া খানকে ট্যাক্স দেনি, তার বিরুদ্ধে যুদ্ধ করছি আমি। এই ছেলে বসে আপনারা আমাদের সাথে একমত হন বিভিন্ন ব্যাপারে, আমরা ইলেকশন দিয়ে দিব, তাহলে তোরা ইলেকশন আটকায় রাখছস। এই দেশটা কত ছোট হয়ে গেছে। একটা 26 বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব, আপনারা আমাদের সাথে একমত হন, আমরা কই গেল সেই লোক? কোথায় গেল শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় গেল তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল? কোথায় গেল জেনারেল উসমানী, মেজর জিয়া, 11 জন সেক্টর কমান্ডার? কোথায় গেল এই দেশের ইউনিভার্সিটির বড় বড় ভাইস চ্যান্সেলররা? কই গেল? একটা ছেলে যখন বলে আমাদের সাথে একমত হন, আমরা ইলেকশন, ওটা তোর কাছে এটা বন্দি আছে দেশটা। এত বেয়াদবি কথা ছেলেরা বলে কেন? আমি কালকেও বলছি, আমার ছেলে, আমি তার সমস্ত সম্পত্তি আমি লিখে দিয়ে দিব, কিন্তু তার বেয়াদবি সহ্য করব না। জিনিসটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে এই দেশে। আমি আরেকটা কথা বলি, আমার কাছে প্রশ্ন আসে। আজকে দেখলাম, আজকে এইখানে আপনার এখানে বসেই দেখলাম, আস্তে আস্তে দেখলাম রাশেদ খান মেননের বয়স হইল 82 বছর। রাশেদ খান মেনন কে? কিন্তু আওয়ামী লীগ করেন নাই জীবনে। আওয়ামী লীগের সাথে জীবনের শেষ দিকে গিয়ে একটা ঐক্য করছে, 14 দলীয় জোট করছে। রাশেদ খান মেনন এমন কোন ডাকাত, বদমাইশ, লুটেরা, হাইজাকার আমার কাছে মনে হয় না। হইতে পারে সেই আন্দোলনে এইসব করে ভুল করছে, তার ফাঁসিও হইতে পারে, কিন্তু যেভাবে তার 2টা হাত পিছন দিক দিয়ে বাঁধছে চোরের মতো, একদম চোর মানে গরু চোরের চেয়েও খারাপ ভাবে যেভাবে 2টা হাত বাঁধছে, এগুলো সহ্য হইতে চায় না। অনেরা আমাকে বকতে পারে, কিন্তু জিনিসটা কি আমরা খালি আবার আমরা যখন এরা যখন ক্ষমতা থাকবে না, এদের হাতও চোখ ওইভাবে বাঁধবে। এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম? আমি যেমন চাই না যে ইউনূস সাহেবের যে 10 তলায় হাঁটায় তুলছে শেখ হাসিনা, চৈত্র মাসের রোদ্রের মধ্যে মাথার মধ্যে ফ্যান দেয় নাই, এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে ঘৃণা করছি। এখনো যদি এই শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের অবিচার হয়, অত্যাচার হয়, আমি সেইটাকেও ঘৃণা করব। আমি তো সত্য কথাটা বলতে চাই। রাশেদ খান মেননরে কি করতে চান? ফাঁসিতে ঝুলায় ফেলতে চান বাংলাদেশে? কি এর লাগি? হয়তো বা সে একটা ভুল করছে, কিন্তু সে তো রাশেদ খান মেনন। তার তো ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের, পাকিস্তানের ইতিহাসের সঙ্গে তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে। আমি অন্যদের কথা নাই বা বললাম, লিডিং পার্ট আছে। তো আমি এই দেশটা তো ওই জায়গাতে চলে গেছে। আজকে কারা আছে বলেন? কোন রাজনৈতিক দল আছে যার ইজ্জত আছে, সম্মান আছে? ওই ইউনূস সাহেবের দল, আমার মনে হয়, দল বলবো না, সরকার, আমার মনে হয় যে উনি যে কি নাম ওনার যে প্রেস সেক্রেটারি, ওই যে মহান ব্যক্তি যে শফিকুল আলম, আমার মনে হয় উনি কইছে ইউনূস সাহেবরে যে কিছু প্রশ্নপত্র পাঠায় দেন, হা না কয়ে লিখে দেখ, তুমি এইটা কি ঠিক আছে না বে ঠিক আছে, ঠিক যেটা ঠিক আছে এটার মধ্যে ঠিক চিহ্ন দেও, আরেকটার মধ্যে ক্রস চিহ্ন দেও। এই পলিটিক্যাল পার্টিগুলারে ছাত্র বানাইছে, কালকে যারা ডাকবে ছাত্র বানাইছে। আমি যদি আমার দলের নেতৃত্ব ফয়লেই কইলাম না, বেয়াদবি বন্ধ রাখেন। ক্ষমতায় যাইতেই হবে, প্রধানমন্ত্রিত্ব করতেই হবে একটা দেশে। নো, করি না প্রধানমন্ত্রিত্ব। আমি আপনাকে বললাম আমার নাম ফজলুর রহমান। মন্ত্রী তো পরের কথা, প্রধানমন্ত্রিত্ব হইতে হইলে 10 দিন চিন্তা করে হইতে হবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা। আপনি প্রস্তাবপত্র পাঠায় দিচ্ছেন, কিছু যদি সমর্থন করেন, হানা লেখেন, ইত্যাদি ইত্যাদি, সবরে ছাত্র বানায় ফেললেন। তারা পায়ের উপরে পাও তুললে বৈশা রাখে, অন্যরা সব ছাত্র। পলিটিক্যাল পার্টিস, এই বাংলাদেশের পলিটিক্যাল, পূর্ব পাকিস্তানের পলিটিক্যাল পার্টিরে কতবার 56 সন থেকে ধরিয়া, গুলাম মোহাম্মদ থেকে ধরে আইয়ুব খান পর্যন্ত, ইহিয়া খান পর্যন্ত গোল টেবিলে ডাকছে, ফরাস বিছানা করে সব একসাথে বসছে, সবার সমান মর্যাদা। আর এখানে ছাত্রের মতো বসায় রাখে। তাও আমাদের রাজনৈতিক দলগুলা যায় দৌড়ায় দৌড়ায়, ডাকছে তো একটু তো কেক টেক খাওয়ান যাবো, ভালো কেক আনবো গিয়া 5 স্টার হোটেল থেকে। নীতিহীন, আদর্শহীন একটা রাষ্ট্র এটা। এই দেশ কি আদর্শের উপরে চলছে?
এই দেশ কি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে? 6 মাস করে নাই। মুক্তিযুদ্ধ 6 মাস মৃত ছিল, আইসিইউতে ছিল এই ছেলেদের হাতে। এই দেশে জীবিত ছিল 47 আর 24। এত মুক্তিযুদ্ধকে আইসিইউতে পাঠায় দিছিল। আমাদের মতো কিছু কিছু ফজলুর রহমানদের মতো ওই যে কি ডাক্তার কয়, কুয়াক ডাক্তার। মুক্তিযুদ্ধ বলছি না, এখনো জীবিত আছি রে, এখনো কিন্তু জীবিত আছি। গুলি করে মেরে ফেলতে পারো, কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়বো না। যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করতেছি, পাশের থেকে সাথীটা লাফ মেরে 5 ফিট উপরে উঠে গেছে গুলি খায়া, আর শুধু বলছে মামা মারে একটু দেখো, মরে গেছে, কবর দিয়েছি বর্ডারে। মা পাগল হয়ে মরছে একমাত্র ছেলের মৃত্যুতে। সেই মুক্তিযুদ্ধ ভুলে যেতে হবে আমার, সেই মুক্তিযুদ্ধ বলে যেতে হবে যে মুক্তিযুদ্ধ আমার বোনকে বিধবা করছে, আমার বাপকে সন্তান হারা করছে, আমার ভাইকে এতিম করছে, আমার মাকে ধর্ষিতা করছে। সেই মুক্তিযুদ্ধ আমার ভুলে যেতে হবে। 30 লাখ লোকের রক্ত কেন? 6 মাস তারা বলেই নাই যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, কেন বলবে না? কেন এটা বললেই এই যে মৌলভী সাহেবরা আমারে বকবো, আমি নাম বলে দিতে পারবো। আমি কিন্তু একদিন জামাতের আমিরের কাছে লিস্ট দিব যে আপনি আমাকে এত বকছেন কেন, আপনার লোক আমাকে এত বকছে কেন। আপনারা 20 বছর বিএনপির সাথে মিল্লা রয়েছেন, আমি না হয় 2টা কথা, আমি কি খারাপ কথা কইছি? আমি বলছি সারা রাত আপনারা গিয়ে ওয়াজ পড়েন, মিলাদ শরীফ পড়েন, আমি ওইটা পছন্দ করি। সারা জীবন গিয়ে ওয়াজ মাহফিলে বসে রয়েছে, কিন্তু এখন তো আর ওয়াজ মাহফিল আল্লাহ রসুলের কথা বেশিক্ষণ না, যতক্ষণ রাজনীতির কথা। তা আপনি ওয়াজ করতে পারলে আরেকজন লালনের গান গাইতে পারবে না কেন? নাটক করতে পারবে না কেন? আমি কেন যাত্রা গান গাইতে পারবো না? হ্যাঁ, মোদের বাড়ির দক্ষিণ পাশে গো দাইমা কিসের বাদ্য বাজে গো, একটা গরিবের সন্তান কেন এই গানটা গায়ে তার মনে শান্তি আনতে পারবে না? আমি কেন শাহ আব্দুল করিমের গান, উকিল মুন্সির গান, জালাল খার গান আমি কেন গাইতে পারবো না? আমি কেন এই দেশে নাটক করতে পারবো না? আমি কেন সাহিত্য সংস্কৃতি পড়তে পারবো না? আমি কেন কবিতা পড়তে পারবো না? বলো বীর, বলো উন্নত মম শির, শির ইনেহারি আমারই নত, আপনি ঢিলাইবেন। এই কথা বলার উপর কতবার যে আমার দুজকে নিছে। এক মৌলানা বলছে, উনি আবার মুফতি বলছে ফজলুর রহমান কোনোদিন বেহেস্তে যাইতে পারবে না। আমি মৌলানাকে একদিন টিকিটটা খুঁজা, হুজুর আমার উপরে তো অভিশাপ দিয়ে না, আপনি টিকিটটা আমার দিয়ে দেন যাতে আমি বেহেস্তে যেতে পারি। এই তো এই দেশে হতেছে। 21শে ফেব্রুয়ারি হয় না। 21শে ফেব্রুয়ারি ইস্তেমার মাঠের মধ্যে কোনো বেশকম নাই। বাংলা একাডেমির মাঠ আর টঙ্গীর ইস্তেমার মাঠের মধ্যে কোনো বেশকম নাই। একদিনের জন্য আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? গানটা আমি শুনি নাই, আমি শুনি নাই। আজকে 12ই মার্চ চলে যেতেছে, আমি ফজলুর রহমান শুনি নাই। 12ই মার্চ চলে যেতে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব, একটা গান আমি টেলিভিশনে শুনি নাই যে 12ই মার্চ আজকে এই হয়েছিল। অথবা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমি শুনি নাই। 16ই ডিসেম্বরে কোনো গান হয় নাই যে গানটা শ্রেষ্ঠ গান, সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে, এই গানটা এবার শুনি নাই আমি। সবকিছু আপনারা শেষ করে দিতে চান, এরপরে বলবেন এটার নাম বাংলাদেশ। সবাইকে বিষ খাওয়াবেন আপনারা। হ্যাঁ, আপনি আপনার আদর্শ করেন, আমি আমার আদর্শ করব। আপনি ইসলাম করতে চান, বাংলাদেশটাকে মাইনা করেন, আসেন ভোট করি। আপনি জামাতে ইসলাম আপনি চান, সরিয়ে আন। আপনি ইসলামী ঐক্য জোট আপনারা সরিয়ে আইন চান, আপনি মামুনুল হক সরিয়ে আইন চান, ঠিক আছে, আপনারা সবাই ঐক্য হইয়া সমস্ত মৌলানা সাহেবরা মিললে একটা ভোট করেন। আর আমি বলবো আমি ফিদ দুনিয়া ওয়াফিল আখিরাত, আমি এখন দুনিয়াদারি চাই, গণতন্ত্র। রাজনীতির বেলা আমি গণতন্ত্র চাই, আমি মানুষের পেটের ভাত পরনের কাপড় চাই, আমি জিনিসপত্রের দাম কম চাই, আমি শিক্ষা শেষে চাকরি চাই, আমি গরিব মানুষের পেটে ভাত দিতে চাই, আমি বস্তিতে যে 60 লক্ষ মানুষ ঘুমায় তাদের মাথার উপরে ছাউনি দিতে চাই, আমি এদেশে নদীতে মাছ আনতে চাই, জমিতে ফসল আনতে চাই। বাস্তব কথা, ফিদ দুনিয়ার কথা বলবো। মানুষ যদি আমাকে ভোট দেয় আমি এই দেশের দায়িত্ব পালন করব। আর আপনার ইসলাম যদি মানুষ ভোট দেয় আপনি সেটা পালন করেন, সরিয়ে আইন করেন, আপনাকে আমি স্যালিউট দিব। কিন্তু আমি এই কথা বললে আপনি আমাকে বকাবকি করেন, নিকৃষ্ট শ্রেণীর বকাবকি করবেন কেন? আপনারা ইসলাম করেন, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের নামে আমাকে গালাগালি করেন কেন?
এটা তো সহ্য হয় না। ইসলামকে আপনি এত কুৎসিত ভাবে গালাগালি করার কাজে লাগান কেন? কি করে আমি নাম বলতে পারি, কিন্তু এদের নাম বলে আমার মুখটাও পবিত্র করব না। কি বকাবকি করে।